This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে হঠাৎ না একটা জনপ্রিয় সুগন্ধির অ্যাডভার্টাইজমেন্টের কথা মনে পড়ে গেল। তাতে একটা খুব সুন্দর লাইন ছিল, ইন্ডিয়া মে ক্যা চল রাহা হ্যায়, ভারতে কি চলছে। উত্তরে ওই বিজ্ঞাপনে হয়তো সুগন্ধির নাম ছিল, কিন্তু এবার সংসদে যদি বাংলার কোনো সাংসদকে এই প্রশ্নটা করা হয়, দাদা বেঙ্গল মে ক্যা চল রাহা হ্যায়, উত্তরটা খুব সহজ, বেঙ্গল মে বুলডোজার চল রাহা হ্যায়। মুখ্যমন্ত্রী যে মেজাজে রয়েছেন, কাউকে রেয়াত করবেন বলে তো মনে হচ্ছে না। চারপাশে এবার মানে বুলডোজারের মতো সব কিছু একদম গুড়িয়ে দেবেন মনে হচ্ছে, একদম সেই ইঙ্গিত পাচ্ছি। মানে দিনের শুরুটা যদি সারাদিনের একটা ইঙ্গিত দেয়, তাহলে অনেকের কপালে দুঃখ আছে বলে মনে হচ্ছে। এবার এই খবরটা যোগী আদিত্যনাথের কানে গেছে তো। মানে দেখুন, যোগী তিনি তো বুলডোজারের জন্যই বিখ্যাত, বা বুলডোজার বাবা নাম পর্যন্ত পেয়ে গেছিলেন। তার বুলডোজার নাকি আপন পর ভেদাভেদ না করেই চলে থাকে, বিভিন্ন দিকে চলে যায়। বিজেপি এরকমই দাবি করে। এবার যা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুলডোজারও তো আর আপন পর ভেদ করছে না। এতে যোগী খুশি হবেন না দুশ্চিন্তায় ভুগবেন বলুন তো? দেখুন, দুটোরই তো কারণ আছে। বাংলায় বুলডোজার চলা মানে কি? মানে যোগীর রাজনীতি সেটা বিরোধী শিবিরেও মান্যতা পেয়ে গেল, এটার এফেক্টিভনেসটা বিরোধী শিবিরও মেনে নিল, এতে তার খুশি হওয়া উচিত। আবার দেখুন, বুলডোজার ব্র্যান্ডিংয়ে তার যে একাধিপত্য, সেটাও তো হাতছাড়া হলো। তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীর হাতে, যিনি এমনিতে গোটা ভারতে কিন্তু বিরোধী নেত্রী হিসেবে এবং তার ওই ফায়ার ব্র্যান্ড পলিটিক্সের জন্য বিখ্যাত। এতে যোগী কষ্টও পেতে পারেন। একই অনুভূতি হতে পারে প্রয়াত জ্যোতি বসুরও। তার আমলে অপারেশন সানশাইন হয়েছিল, এখন রাজ্য জুড়ে হকার উচ্ছেদ হচ্ছে। এবার জ্যোতি বসু ওই যদি সত্যি সত্যি আর কি এখন দেখতেন, তাহলে তিনি খুশি হতেন নাকি দুঃখ পেতেন? দেখুন, অনুমান করাটা কঠিন, তবে আজ সৌগত রায় আমাদের কাছে যে মন্তব্যটা করেছেন, সেটা শুনলে জ্যোতি বসু নিশ্চয়ই একটু স্বভাব বিরুদ্ধভাবে হা হা করে হেসে উঠতেন, জানেন তো। মানে জ্যোতি বসু নাকি নারী নির্যাতন নিয়ে একবার বলেছিলেন যে এমন তো কতই হয়। সংবাদপত্রে সেই মর্মেই খবরটা চেপেছিল, তখন তো আর টেলিভিশন মিডিয়া ছিল না, ফলে বক্তব্যটা পুরোটা শোনার সুযোগ ছিল না। আগে পিছে কী ছিল সেগুলো আলাদা কথা, কিন্তু সৌগত রায় যেটা বলেছেন তাতে কোনো ফাঁকফোকর নাই। হ্যাঁ, দমদমের প্রবীণ সাংসদ কি বলেছেন জানেন? গণপিটুনি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, আগেও হতো। পিটুনি হঠাৎ বাড়ছে এরকম নয়, এটা সারা দেশেই একটা প্রবলেম। লিঞ্চিং, যে জন্য নতুন যে আইন হয়েছে, তাতে এই লিঞ্চিংয়ের জন্য শাস্তি নির্দিষ্ট করা হয়েছে। বাংলায় কিছু ঘটনা আমাদের নজরে এসছে, সবাই দেখছে। এগুলো দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো ব্যতিক্রমী নয়, এরকম আগেও হতো। দেখুন, রেগুলার প্র্যাকটিস করলে না যে কোনো জিনিস একটা অভ্যেসে পরিণত হয়। সৌগত রায়ের অভ্যেস হয়ে গেছে। আসলে বাম জমানাকে দোষারোপ করার এই অভ্যেসটা, এটা তৃণমূলের প্রায় সবার মধ্যেই তৈরি হয়ে গেছে। আর এই অভ্যেসটা তো একদিনে তৈরি হয়নি, অনেক দিন ধরে নিয়মিত প্র্যাকটিস করে করে এটা তৈরি হয়েছে। আর একবার যা অভ্যেস হয়ে গেছে, এতদিন ধরে যেটা অভ্যেস করেছেন, এই বয়সে পৌঁছে সেই অভ্যেস তো আর রাতারাতি বদল করতে পারবেন না। মানুষ তো অভ্যেসের দাস। তাই জন্যই হয়তো ওই সব কিছু আগেও হতো বলে বাম আমলটাকে লিঙ্ক করে দিলেন। মদন মিত্রও মানুষ, তার ওপর তৃণমূল নেতা। গোষ্ঠী কোন্দলের পুরনো অভ্যেসের কিছুটা ছাপ তার মধ্যে কি নেই? আছে তো বটেই, অভ্যেস বলে কথা। এবার আরিয়াদহ কাণ্ড সামনে আসতেই তাই মদন মিত্র যদি সৌগত রায়কে নিশানা করতে শুরু করেন, তাতেও কি খুব অবাক হওয়ার কিছু আছে? জয়ন্ত সিংয়ের সঙ্গে সৌগত রায় একটা ছবি প্রকাশ্যে এসেছে, সেটাই মদন মিত্রের আলপিন। ক্রমাগত খোঁচা দিয়ে চলেছেন, ফুটিয়ে যাচ্ছেন। কিন্তু সৌগত রায় ৭৮ বছর বয়সে পৌঁছে ফের সংসদে গেছেন। আগামী ৫ বছর নিশ্চিন্ত, জীবনভর পেনশন নিশ্চিন্ত। মানে বর্তমান ভবিষ্যৎ পুরোটাই এই অনিশ্চিত সময়ে সুনিশ্চিত। তাহলে খামোকা মদন মিত্রের কথায় তিনি কেন রাগ করতে যাবেন বলুন তো?
জয়ন্ত সিংয়ের সাথে আমার কোনো ব্যবহারিক সম্পর্ক নেই। আমি শুনলাম একটা ছবি আছে কোথায় আমি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে নাকি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের উপর আমার ভোট নির্ভর করে না কোনো জায়গায়, কোনো ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসের অভিযোগ। সৌগতরা তো বলছেন এই তো আমি জিতে এলাম, দেখিয়ে দিলাম। না না, এই তো আমি জিতে দেখিয়ে দিলাম। তা উনি তো বলছেন না দল জিতলো, উনি তো বলছেন না এই আমার মমতা ব্যানার্জি জেতালো, উনি তো বলছেন আমি জিতেছি। ফলে ওর ব্যাপারটা দল কোনো এফেক্টেড হবে না। তৃণমূল কংগ্রেসের উপর থেকে শুরু করে বুথ লেভেলের কর্মী বা নেতা পর্যন্ত কখনো প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করা উচিত না যাতে দল বিব্রত হয়। দলের সুনির্দিষ্ট কথনতন্ত্র আছে, সুনির্দিষ্ট ফোরাম আছে। যদি কিছু বলার থাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে না বলে দলের অভ্যন্তরে বলাটাই বাঞ্ছনীয়। ওখানে সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন, এমপি হয়েছেন, তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে, তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছেন, এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে। না না, দুর্নীতার কেউ অস্বীকার করছে না, ও তৃণমূল করে। কারণ এমন জড়িয়ে ধরা ছবি আছে সব, হ্যাঁ, যে কে কার ঘরে ঢুকে পড়েছে বোঝাও যাচ্ছে না। এরা কেউ বাহুবলী না, এরা অত্যাচারী। এদের বল বাহুন নয়, এদের বল বাহুন না, এরা ঝান্ডা বলি, এরা পার্টি বলি, হ্যাঁ, এরা মমতা বলি, এরা তৃণমূল বলি, এরা বাহুবলী না। কি আবার বাহুবল? দেখুন, একটা জিনিস বুঝতে পারছি যে যে কারণেই যা বলি হোক না কেন, বাহুবলীদের এখন কিন্তু ওই কোথাও গিয়ে বলি যাওয়ার সময় হয়েছে, তাই তো হতে শুরু করেছে। এটা নতুন কিছু না, যখন তাদেরও খেয়াল রাখা উচিত। জানেন তো, যুগে যুগে কিন্তু এটাই হয়েছে। দেখুন, এক মুখ আর বধির নির্যাতিতাকে নিয়ে মহাকারণে ধর্ণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী, তাকে জোর করে বের করে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কী পণ করেছিলেন? সিপিআইএমকে মহাকরণ ছাড়া করবেন। বাংলায় একের পর এক কর্মী নির্যাতিত হচ্ছে, বাংলার বিজেপি নেতাদের সেই প্রতিবাদ, সেই রকম একটা কিছু কঠিন একটা কিছু সিদ্ধান্ত চোখে পড়ছে। হয়তো এই কারণেই প্রধানমন্ত্রী নিজেই সংসদে বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দিগ্গজদের দিকে প্রশ্ন তুলেছেন। এবার আপনারা মনে হবে যে এক্ষেত্রে দিগ্গজ কাদের বললেন? যারা চুপ করে রইলেন, যারা সেইভাবে এখনও পুরোপুরি নামেননি, তাদের সবার উদ্দেশ্যেই বললেন কি? তাহলে তো অনেকের, মানে বঙ্গেরও অনেকের দিকে সেটা যাবে বলে মনে হয় আর কি। তো আমরা সেটা ধরছি না এক্ষেত্রে। তার ওই ঠিক যে জায়গাটায় প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন সেটাই না হয় ধরছি। একটা পোর্শনকে বুদ্ধিজীবী আর প্রতিবাদী মননশীল সমাজের কথা বলেছেন। চোপড়ার ভাইরাল ভিডিও নিয়ে বলছিলেন প্রধানমন্ত্রী। এবার কথায় কথায় সন্দেশখালির প্রসঙ্গও চলে এসছে, এবং সেখানেই মোদি প্রশ্ন করেছেন, দিগ্গজরা এখন চুপ কেন? আজকের দিনে এই প্রশ্নটা না খুব ভাইটাল। কে করেছেন যদি ভুলেও যায়, শুধু প্রশ্নটাই কিন্তু চারপাশে ভালো করে তাকিয়ে দেখার জন্য যথেষ্ট। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा, एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा, वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेश खाली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को চুপচাপ হয়ে যায়। আচ্ছা, রাহুল গান্ধীকে কি মানে ওই বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে ধরেন প্রধানমন্ত্রী? জানি না, জাস্ট মনে হলো তাই বললাম। কারণ এবার তিনি যা যা বক্তব্য রাখছেন তার টার্গেট কিন্তু ঘুরিয়ে থাকছেন রাহুল গান্ধী।
দেখুন, এর আগে নির্মলা সীতারামন যখন আবাস দুর্নীতির মিডিয়া রিপোর্ট দেখিয়েছিলেন তখন সংসদে সেম রব উঠেছিল। আবার সেম শুনতে হলো বাংলাকে নিয়ে। এটা কারোর গায়ে লাগুক না লাগুক, জানেন তো আমাদের লাগে। আর কত শুনবো বলুন তো। মোদি বলছেন তিনি রাজনৈতিক স্কোর করছেন না, কিন্তু তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনৈতিক বিতর্ক সভাতেই দাঁড়িয়ে রয়েছেন, তাই বিরোধীরা তার মন্তব্যের নিন্দা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু মোদি যে কথাটা বললেন সেটা খেয়াল করে দেখুন। চোপড়ায় মহিলাকে যখন মারা হচ্ছিল, যারা ছবি তুলছিল তারা বাঁচানোর চেষ্টা করলেন না কেন? দুটো কারণ হতে পারে। হয় জেসিবি গ্যাং তারা নিজেরাই ছবি তুলে রাখছিল, যারা মার খেলেন তাদের ভবিষ্যতে ব্ল্যাকমেল করার জন্য, অথবা বাকিদের সতর্ক করার জন্য তারা এই রকমভাবে শাস্তি দেন, তাদের বক্তব্যে তাদের কথার অন্যথা করলে এরকমই হবে। অথবা অন্যের হেনস্থায় মজা পেয়ে এলাকারই কেউ ছবি তুলে রাখছিল, এটাও হতে পারে। এবার প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যারা দিগ্গজ তারা খামোশ কেন? এই প্রশ্ন তো এখন আমাদের রাজ্যে অনেকে করছেন, বুদ্ধিজীবীরা কোথায়? দেখুন, ওইখানে প্রগতিশীল মহিলা নেত্রী বলেও খোঁচা মেরেছেন নরেন্দ্র মোদী। সেটা কাকে বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়। আমরা বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, কারণ বলে দিয়েছেন যে তার জীবন তো আবার ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত। সুতরাং কাকে কার ওপর তার এতটা অসুয়া আছে সেটা আমরা খানিকটা বুঝতে অসুবিধা হচ্ছে না। তাও যেহেতু স্পষ্ট করে বলেননি প্রধানমন্ত্রী, তো আমরা না হয় নাম করলাম না। ঠিক আছে, কীভাবে রাহুল গান্ধীর কথাও তিনি স্পষ্ট করে বলেননি, কিন্তু তার মধ্যে এই দিগ্গজ বলে যাদের দিকে তিনি দেখেছেন তাদের মধ্যে যে এরকম নামও থাকতে পারে এটাও হতে পারে। এটা না হয় ধরে নিচ্ছি স্পষ্ট না, কিন্তু এইটা তো স্পষ্ট যে এই মন্তব্যটা যদি একটু আপনি শুধু তার আক্ষরিক অর্থে ধরেন তাহলে সেটা বাংলায় শোরগোল ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ওয়াকআউট করার পরে আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এসব কথা তুলছেন। যেদিন উত্তরপ্রদেশে একজন কিশোরীকে গ্যাংরেপ করা হলো সেদিন কোনো বিবেক জাগেনি প্রধানমন্ত্রীর? প্রধানমন্ত্রী যতই মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দিকে বাক্যবাণ ছুড়ুন না কেন, তারা মূলত কিন্তু একই চিন্তায় আছেন। বাবা হাতরাস ভুলে গেল, ভয়ের চোটে এখনও এতে যেতে পারেনি, কি বলে ওটাকে, মণিপুরে যেতে পারেনি। মালা পরিয়ে যারা ধর্ষণকারী তাদের মালা পরিয়ে আহমেদাবাদের জেল থেকে বার করছে, আর কত ন্যাকামি করবে। সমস্যা হচ্ছে তিনি সন্দেশখালী উল্লেখ করবেন, তিনি চোপড়া উল্লেখ করবেন, তিনি হাঁসখালী উল্লেখ করবেন, কিন্তু তিনি হাথরাস উল্লেখ করবেন না, উন্নাও উল্লেখ করবেন না। মণিপুর শুনলে ভয় পাবেন, কোনোদিন যাবেন না। পশ্চিমবঙ্গে আর আইনের শাসন নেই। ভারতবর্ষে ডক্টর ভীমরাও আম্বেদকরের তৈরি শাসন আজকে আর নেই, তার সংবিধান আজকে নেই। এখানে শরিয়াত সংবিধান শুরু হয়ে যাবার মুখে পশ্চিমবঙ্গে। বাংলায় আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী লক্ষ্মী পূজা করি। বাংলার প্রত্যেকটা মহিলা আমাদের কাছে দেবী, আমরা মাতৃ আরাধনায় আমরা ব্রতী হই। তাই এখানে ওইসব করে লাভ নেই। মহিলাদের সম্মান জানাতে বাংলার থেকে শিখে যাও। দেখুন, কে কি বললেন, কাকে আক্রমণ শানালেন, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। রাজনৈতিক দলের নেতা যারা শাসক তারা বিরোধীদের সম্পর্কে বলেন, বিরোধীরা তারা শাসকের সম্পর্কে বলেন, এই অবধি তো ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখুন, দিল্লিতে বসে বাংলার ইস্যু ঠিক করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বুদ্ধিজীবীদের নিয়ে যে খোঁচাটা দিয়েছেন, দিগ্গজ বলেছেন, সেটা অনেকের মনেই লাগবে খোঁচাটা, রাজনীতিকদের মনে হয়তো রাখবে, কিন্তু বাঙালিদের মনে খোঁচা দেওয়ার কাজটাও কিন্তু তাকেই করতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন চোপড়া সন্দেশখালী নিয়ে তিনি কোনো রাজনৈতিক স্কোর করার চেষ্টা করছেন না, কিন্তু অরাজনৈতিক পদক্ষেপেও তো রাজনৈতিক স্কোর হয়েই যায়। আজ যেরকম প্রধানমন্ত্রী ভারতীয় ক্রিকেট দলের সাথে দেখা করলেন, তাতেও তো রাজনৈতিক স্কোর হয়ে গেল, অথচ গোটা ব্যাপারটা কমপ্লিটলি অরাজনৈতিক। দুপাশে রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা, আর মাঝখানে কাপ, এই নিয়ে তো পোজ দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু খেয়াল করুন, কাপ তিনি স্পর্শ করলেন না। কাপ ধরে রইলেন কারা? রাহুল আর রোহিত। মোদি তাদের দুজনের হাত ধরে রইলেন, কারণ কাপ অর্জন করতে হয়, তা শুধুমাত্র খেলোয়াড়রাই ধরতে পারেন। এটা কিন্তু প্রধানমন্ত্রী সচেতনভাবে করেছেন।
ধরলেও কিছু হতো না, কিন্তু করলেন না তিনি। আর সোশ্যাল মিডিয়ায় তক্ষুনি ভেসে উঠল 1983 ছবি। কপিল দেবের জিতে আনা বিশ্বকাপ ধরেছিলেন ইন্দিরা গান্ধী। গৈরিক আইটি বাহিনী পুরনো একটা ঘটনার পরম্পরাও কিন্তু মনে করিয়ে দিচ্ছে। দ্বিতীয় চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পর ইসরো চেয়ারম্যান শিবনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর তারপর তৃতীয় চন্দ্রাভিযানটা সফল হয়। তেমনি আহমেদাবাদে ওই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর ড্রেসিং রুমে গিয়ে ক্রিকেটারদের সান্ত্বনা দিয়েছিলেন মোদী। সেই টিমই 6 মাস বাদে ফের কাপ জিতে ফিরল। তার মানে সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়ে রাজনীতি না করেও রাজনৈতিক স্কোর করা যায়। এটাই সব থেকে বড় বার্তা কোনো রাজনীতিকের কাছ থেকে, জানেন তো। এই প্র্যাকটিসটা না প্রধানমন্ত্রী যেরকম করেন, কোথাও গিয়ে ওই একটা কাক ঝুলিয়ে বার্তা দেওয়ার কাজটা সেটাও মুখ্যমন্ত্রী করেন। এখানেই কিন্তু ঝানু রাজনীতিকদের মধ্যে মিল।